চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক রহমান। ইয়ুথ সংলাপে দোষারোপের রাজনীতি ছেড়ে তরুণদের দেশ গড়ার আহ্বান। আপনি যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ আপনি যদি স্পোর্টস ভালো হন, যে প্র্যাকটিস স্পোর্টস যদি ভালো হন, তাহলে আমার তো মনে হয় আপনার জন্য পৃথিবীর যে কোনো দেশে জব পাওয়া অনেক ইজি হবে। কিছুক্ষণের মধ্যে যাত্রাবাড়ির কাজলার নির্বাচনী জনসভায় যোগ দিলেন জামায়াত আমির। দুপুরে গ্যান্ডারিয়ার পর বিকেলে বকশীবাজারের সমাবেশ। দেশজুড়ে জমজমাট নির্বাচনী প্রচারের চতুর্থ দিন। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আছে পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচন কমিশনে বিদেশি কূটনীতিকরা আসন্ন নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে অবহিত করছে ইসি। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক ব্যক্তি নিহতের ঘটনায় উত্তাল মিনিয়াপলিস। টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি দলের চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। যুক্ত হচ্ছে তার সাথে। জাওয়াদ, সমাবেশে তারেক রহমান কখন যোগ দেবেন জানাবেন? যদিও 11 থেকে 11:30 মধ্যে তারেক রহমানের এই সমাবেশস্থলে আসার কথা ছিল, কিন্তু এখান থেকে মাইকে ঘোষণা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন। এই পর্যায়ে আমরা দেখছি যে এই চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের 23টি সংসদীয় আসন রয়েছে। এই সংসদীয় আসনের যারা ধানের শীষ প্রার্থী প্রতীকে লড়ছেন সেই সকল প্রার্থীদের এখানে এখন বক্তব্য দিচ্ছেন বা তাদের বক্তব্য করে দেওয়ার সুযোগ হচ্ছে। এবং আমরা এটিও দেখছি যে ইতিমধ্যেই এই পুরো মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। নেতাকর্মীরা অর্থাৎ এই বৃহত্তর চট্টগ্রামের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ইউনিট থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা মনে করছেন যে তারেক রহমান আজকে বৃহত্তর যে চট্টলাবাসী তাদের উদ্দেশ্যে বিএনপির পরিকল্পনা কি এবং বিএনপি যদি সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে চট্টলাবাসীকে কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বা এই চট্টগ্রামকে ঘিরে বিএনপির পরিকল্পনা কী রয়েছে সেই বিষয়গুলো তারেক রহমানের কাছ থেকে তারা শুনবেন, সেই প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছেন। এবং আমরা দেখছি এর আগেও আমরা জানিয়েছিলাম যে মূলত এটি নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে ফেলা হয়েছে, যেহেতু ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতারা সব এসে হাজির হয়েছেন। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য দুজন বক্তব্য দেওয়ার কথা রয়েছে, আমির হোসেন মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। যদিও তারা এখনো আসেননি, বলা হচ্ছে যে তারেক রহমানের সাথেই তারা মঞ্চে উঠবেন। এবং আমরা এটিও দেখছি যে নারীদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এই মঞ্চের সামনে। গুম এবং এই জুলাইয়ের যারা শহীদ পরিবারের সদস্যরা রয়েছে তাদের পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। সামগ্রিকভাবে এখানের মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, যেহেতু 2 দশকের বেশি সময় পর এই তারেক রহমান এখানে আসছেন, অর্থাৎ 2005 সালে সর্বশেষ তারেক রহমান চট্টগ্রামে এসেছিলেন, সেই জায়গা থেকে তারেক রহমানের এই দেশে আসার পরে নির্বাচনী জনসভায় তার অংশগ্রহণ। এখানে বলছেন যে চট্টগ্রাম মূলত যেহেতু এখানে যে বিএনপির সমর্থক গোষ্ঠী বেশি বলে দাবি করছেন এখানকার আসা নেতাকর্মীরা, এবং তারা বলছেন যে আগামী নির্বাচনে তারেক রহমানের এই আগমন এবং এখানে জনগণের উদ্দেশ্যে তার বক্তব্য কিংবা চট্টলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য সেটি ভোটের ব্যালটে একটি প্রভাব ফেলবে। এবং তারা এটিকে বলছেন যে তারেক রহমানের আশাই মূলত এই নির্বাচনী যে কার্যক্রম সেখানে তাদের প্রায় অনেকখানি এগিয়ে দিবে। এবং তারা তারেক রহমানের এই বার্তা নিয়েই যে কয়েকদিন বাকি আছে, অর্থাৎ যেহেতু প্রচার প্রচারণা চালানো যাবে 10 তারিখ ভোর পর্যন্ত 7টা পর্যন্ত, তারা তারেক রহমান এখানে যে বার্তা দেবেন বা দিক নির্দেশনা দেবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেই বার্তা নিয়েই তারা আবার মানুষের দ্বারে দ্বারে ভোটারদের কাছে যাবেন এবং তারেক রহমানের বার্তা পৌঁছে দেবেন, সেই লক্ষ্যে এখানে এসেছেন। এবং আমরা দেখছি যেহেতু যদিও শীতের দিন হলেও এখন এখানে প্রচণ্ড রোদ এবং গরমে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অস্বস্তিও আছে, কিন্তু সবকিছু উপেক্ষা করে তারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্যই মূলত এখানে অপেক্ষা করছেন। এবং যারা আঞ্চলিক নেতা এখানে রয়েছেন, এই চট্টগ্রামের আঞ্চলিক নেতারা, তারা তাদের এলাকার সমস্যা নিয়ে বক্তব্য আমরা দেখছিলাম যে দিচ্ছিলেন। কেউ এই চট্টগ্রামে যেহেতু একটি যানজটের সমস্যা রয়েছে, এখানে ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে যেহেতু, এবং এই সামগ্রিক বিষয় নিয়ে তারা কথা বলছিলেন যে এই সমস্যাগুলো তারা সমাধান করবেন এবং তারেক রহমান যখন বক্তব্য দেবেন সেগুলো তাদের দাবিগুলো এখান থেকে উত্থাপন করবেন
এই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এবং কিছুক্ষণ পরপরই দেখছি আমরা বড় বড় মিছিল নিয়ে মূলত এই মাঠের ভিতরে এই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মী সমর্থকরা তারা প্রবেশ করছেন এবং নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এবং এখানে আরেকটি বিষয় বলা রাখা ভালো যে যেহেতু বেগম খালেদা জিয়া কিন্তু ধারাবাহিকভাবে এই নির্বাচনের সময় এই নির্বাচনী আসনগুলোতে তিনি প্রচারণা চালাতেন, যদিও বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি, সেই অনুপস্থিতিও এখানকার নেতাকর্মীদের এক ধরনের তাদের যে এক ধরনের আবেগ রয়েছে বেগম খালেদা জিয়ার প্রতি সেটিও তারা দেখাচ্ছিলেন। আমরা এবং সেটি দেখছিলাম যে এখানে যে ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে এসেছে সেখানে বেগম খালেদা জিয়াকে তারা স্মরণ করেছেন এবং তারা মনে করছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি যেই মমত্ববোধ বা তার প্রতি যেই দায়িত্বশীলতা এই চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের কর্মী সমর্থকদের, তারা সেটি তারেক রহমানের প্রতিও তাদের পূর্ণ সেই সমর্থন থাকবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং তাদের নেতৃত্বাধীন সরকার গঠন করার জন্য যে কোনো ধরনের কাজ সেটি তারা করবেন, এই নেতাকর্মীরা সেগুলো বলছিলেন। এবং এখানে আরেকটি বিষয় যেটি বলে রাখা ভালো, যেহেতু এই 23টি সংসদীয় আসনের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং এই 23টি আসনের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যে বিষয় যে তারা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এখানে তাদের প্রদর্শনী দেখানোর জন্য, অর্থাৎ নেতাকর্মীরা এটি বলছিলেন যে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে, সেহেতু সামনেই কয়েকদিন পরেই নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে তাদের সর্বোচ্চ জনশক্তি বা জনসমর্থন, কর্মী সমর্থকদের যে এখানে একটি আধিপত্য রয়েছে সেটি দেখানোর জন্য তারা আসলে এই সমাবেশ ক্ষেত্রকে বেছে নিয়েছেন। চট্টগ্রাম থেকে বিএনপি সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। দোষারোপের রাজনীতি না করে তরুণদের দেশ গড়ার আহ্বান জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে ইউথ সংলাপে অংশ নিয়ে ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের ক্ষুদ্র ঋণের প্রতিশ্রুতি দেন তিনি। একটা গভর্নমেন্টের মেসেজিং অনেক ক্ষেত্রে অনেক জিনিসকে সহজ নিয়ে আসতে পারে। গভর্নমেন্টের থেকে যদি মেসেজিং দেয় যে উই উইল নট টলারেট দিস, তাহলে তো গভর্নমেন্টের বিভিন্ন প্রিপারেশন দরকার আছে। কিন্তু যখন মেসেজিং দেবে যে আমরা এই ধরনের জিনিস টলারেট করবো না, আমরা করাপশন টলারেট করবো না, অটোমেটিক অ্যাটলিস্ট 20-30% মতো রিডিউস হয়ে যাবে সমস্যা। দেশের উত্তরাঞ্চলের সফর শেষে ঢাকা মহানগর দক্ষিণে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় যোগ দিয়েছেন প্রথম সভায়। সেখানে আছেন আজহার লিমন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিমন, নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন জামায়াত আমির এবং সমাবেশের বিস্তারিত আমাদের জানাবেন। জ্যোতিকা, বেলা 12টা বাজার কিছুক্ষণ আগে এই কাজলাতে অর্থাৎ যাত্রাবাড়ি কাজলা ব্রিজের পূর্ব পাশে যে জনসভাটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত, এই জনসভাটিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রধান এবং আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এখন মঞ্চে আছেন এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এই মঞ্চে বক্তৃতা করছেন ঢাকা 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী অর্থাৎ দাঁড়িপাল্লার প্রার্থী সৈয়দ জয়নাল আবদিন। উনি মূলত এই যে ঢাকার মহানগরীর এক ধরনের সীমান্তবর্তী যে 2টি আসন, সেই আসনগুলোতে যে নাগরিক সেবা এখনো প্রতিষ্ঠা হয়নি এবং নানান দিকে এই নগরবাসীর এখানে প্রান্তিক যে সমস্ত মানুষেরা থাকে তাদের যে ভোগান্তি হয় সে বিষয়টি তুলে এগুলো তিনি নির্বাচিত হলে সমাধান করবেন এই প্রতিশ্রুতি উনি দিচ্ছেন। এবং যেটি আমরা দেখেছি যে এই সমাবেশটি হচ্ছে ঢাকার সবথেকে বড় সংসদীয় আসন ঢাকা 5-এ। ঢাকা 5-এর এই ঢাকা 5 মূলত যাত্রাবাড়ি, ডেমরা এবং মতিঝিলের কিছু অংশ নিয়ে গঠিত। এরপর আমরা যেটি জামাতের পক্ষ থেকে শুনেছি যে এরপর জামাত থেকে মনোনীত এই আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী ওনার নাম হলো মোহাম্মদ কামাল হোসেন, উনি এখানে বক্তৃতা করবেন। আমরা দেখলাম যে যখন জামাতের আমির এখানে যোগ দিলেন প্রতিটি জনসভার মতোই এখানে উনি আসার সঙ্গে সঙ্গে উপস্থিত জামাতের এবং 10 দলীয় জোটের যারা নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু একদম তাকে স্বাগত জানিয়েছেন নানান স্লোগানে। এবং যেটি আমরা দেখেছি যে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলে এই যে 2টি আসন ঢাকা 4 এবং ঢাকা 5-এর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল যোগে কিন্তু এই সমাবেশে পৌঁছেছেন এই জামাত এবং 10 দলের প্রার্থীরা, 10 দলের নেতাকর্মীরা।
আমরা এই মঞ্চে দেখতে পাচ্ছি যে শুধু জামাত নয়, এইখানে যেহেতু জামাতের জোটের অন্যান্য দলের প্রার্থীরাও, জোটের অন্যান্য দলের নেতারাও এখানে আছেন। এবি পার্টির নেতা এখানে যোগ দিয়েছেন, তিনি এবি পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে বক্তৃতা করলেন, এনসিপির আহ্বায়কের পক্ষ থেকে একজন বক্তৃতা করলেন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এই সব দলের নেতাকর্মীরা এখানে আছেন। অর্থাৎ এই নির্বাচনকে সামনে রেখে জামাত যে একটা জোট করেছে, এক ছাতার নিচে নিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলকে, তারা এখানে জামাতের এবারের যে স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই ঐক্যবদ্ধ বাংলাদেশের তাদের জোটের যৌক্তিকতা, এইসব বিষয় কিন্তু এখানে তুলে ধরেছেন। এই যাত্রাবাড়ি এলাকা কিন্তু আরেকটিভাবে কিন্তু এখানে এই যাত্রাবাড়ি এলাকাটি গুরুত্বপূর্ণ। এটাকে কিন্তু জুলাই আন্দোলনের স্টালিন গ্রাড বলা হয়। বিশেষ করে জুলাই আন্দোলনে কিন্তু এখানে থেকেই সব থেকে শক্ত প্রতিরোধ গড়েছিল এই জুলাই যোদ্ধারা, মুক্তিকামী মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে, এবং এখান থেকেই কিন্তু একটা বড় অংশ, একটা বড় সংখ্যায় কিন্তু এখানে যারা জুলাই যোদ্ধা আছে তারা এখান থেকে শহীদ হয়েছেন। যেই কারণে আমরা এই মঞ্চে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকেও এখানে আমরা প্রতিনিধি দেখছি। কিছুক্ষণ আগে একজন জুলাই যোদ্ধার মা তিনি বক্তৃতা করলেন এবং তিনি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, তারপর এই জামাতের যিনি আমির তার পক্ষেই বললেন, তিনি বা তাদের জুলাই যোদ্ধারা অনেক সহযোগিতা পেয়েছেন জামাতের পক্ষ থেকে, এসব ব্যাপারগুলো বললেন। আমরা যেটি এই সমাবেশ থেকে যেটি দেখতে পাচ্ছি যে এবারে এই ইসলামী দলগুলোর এই জোটের এই ধরনের সমাবেশে যেই ধরনের মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে এটি কিন্তু আগে দেখা যায়নি। এবং জামাতের এই জোটের যারা নেতৃবৃন্দ রয়েছে, শেষ করার আগে যেটি বলতে চাই যে জামাতের জোটের যারা নেতৃবৃন্দ এবং জামাতের ইসলামীর যারা এখানে নেতারা আছেন, তারা বক্তৃতায় কিন্তু সেটাই বলছেন যে এইবারে এই নির্বাচনের যে মাঠ, সেই নির্বাচনের মাঠেও এই যে তাদের ভাষায় যে একটা জনজোয়ার, সেই জনজোয়ারের একটা প্রভাব পড়বে। তো জ্যোতিকা, এই ছিল এই যাত্রাবাড়ি থেকে আমার কাছে থাকা সবশেষ। জামায়াতের নির্বাচনী জনসভার সবশেষ খবর জানাচ্ছিলেন আজহার লিমন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে সিইসি। এ নিয়ে ব্রিফ চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ওটা তাদেরকে এক্সপ্লেইন করেছে যেভাবে বিচার বড় একটা দল অংশ নিতে পারছে না, এই বিষয় নিয়ে কি তারা কোনো ঘোষণা করে নাই? বিকজ ওনারা আমাদের পারপাস সম্পর্কে ওনারা বুঝেছেন, ওরা বুঝেছেন যে আমাদের যে একটা স্বচ্ছ নিয়ত, স্বচ্ছ উদ্দেশ্য, আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এই ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে এবং আমাদের সদিচ্ছা নিয়ে এবং আমাদের ফিউচার যে প্ল্যান প্রোগ্রাম এগুলো নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে সিইসি। এ বিষয়ে তিনি বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঢাকা ৮ আসনে জনসংযোগ ব্যস্ত সময় পার করছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই আসনের প্রচারণের খবর জানাতে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে জানাবেন। যুদিকা, এই মুহূর্তে অবস্থান করছে আমি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভেতরে, যেখানে নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি 10 দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে ঢাকা এই 8 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তারই আজকের যে প্রচারণা, সেই প্রচারণার অংশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু তিনি অবস্থান করছেন। এখানে যে স্কুলের যে অভিভাবক রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু তিনি কুশল বিনিময় করাচ্ছেন এবং এরপরেই তিনি মিডিয়ার সাথে কথা বলছেন এবং যে বিষয়টি জিজ্ঞেস করলেন যে আসলে কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, যে বিষয়টা এই ঢাকা 8 আসনের যে জায়গা থেকে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু এখানে বলা যেতে পারে একটা বিজনেস হাব এই এলাকাটিতে চাঁদাবাজ, সন্ত্রাস এবং একই সাথে এখানে বিভিন্ন বড় স্কুল কলেজও কিন্তু রয়েছে, যেখানে আসলে মাদকের যে আখড়া কিংবা মাদকের যে অভিযোগ, মাদক গ্রহণের এবং মাদক বিক্রির, সেই জায়গাগুলোকে টার্গেট করে কিন্তু প্রার্থীরা
প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই মাদক সন্ত্রাস চাঁদাবাজ তারা রোধ করবেন যদি নির্বাচিত হতে পারেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির এই শীর্ষ নেতাও কিন্তু একই জায়গা থেকেই কথা বলছেন। তার যে নির্বাচন কিংবা প্রচারণার যে মূল প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির জায়গায় কিন্তু তিনি এটাই আশ্বস্ত করার চেষ্টা করছেন যে যে নতুন বন্দোবস্তের রাজনীতি নিয়ে আসলে এনসিপি এসেছে, সেই ধারাবাহিকতায় তিনি যদি নির্বাচিত হতে পারেন, তিনি কিন্তু এই সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদক মুক্ত একটি ঢাকা ৮ আসন উপহার দেওয়ার জন্য কাজ করে যাবেন। এবং আপনি জানেন যে এই ৮ আসনে কিন্তু একজন হেভি ওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির মির্জা আব্বাস। তার প্রচারণার আমরা একটা টিমও কিন্তু দেখেছি বেশ কিছুক্ষণ আগে, এখানে তারা লিফলেট বিতরণ করছিল এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কিন্তু একটি সংক্ষিপ্ত সাক্ষাৎও কিন্তু হয়েছে। তো সেই জায়গা থেকে বলা যেতে পারে একটি সৌজন্যতা বোধও কিন্তু প্রার্থীদের মধ্যে কাজ করছে এবং সেই জায়গা থেকেই তারা তাদের প্রচারণা চালাচ্ছেন। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সাথে কথা বলেছেন, যেখানে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন যে তার প্রচারণায় বেশ কিছু চ্যালেঞ্জ তিনি ফেস করছেন। যে জায়গা থেকে তিনি বলেছেন যে এখানে প্রতিপক্ষের কিছু লোকজন ময়লা পানি এবং ডিম ছোড়ার মতো কাজ করছে, তবে এই ধরনের কাজ কিন্তু তাকে আসলে তার যে প্রচারণা, তার যে লড়াই, সেই লড়াই থেকে কিন্তু তাকে দূরে সরাতে পারবে না, তিনি তার লড়াই চালিয়ে যাবেন। এবং আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে জোটের সাথে তিনি এই নির্বাচনী প্রচারণা করছেন, জোটের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, যদিও এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার যে জোটের যে অন্যান্য যে ভক্তকুল রয়েছেন তারা আসলে এই প্রতীক কিংবা এই নাসিরউদ্দিন পাটোয়ারি যে এখান থেকে নির্বাচন করছেন এই বিষয়ে তারা অবগত হওয়া এবং তাকে ভোট দেওয়ার যে বিষয়টি, এগুলো ধীরে ধীরে কাজগুলো সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন তৌহিদুল তারেক। প্রচারণা সহ নানা কর্মকাণ্ডে জমে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির ভোটের মাঠ। ভোটারদের দৃষ্টি আকর্ষণে নানা চমক নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন প্রতিশ্রুতিও। এ বিষয়ে জানাতে খাগড়াছড়ি আসন থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, ভোটের মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতি সম্পর্কে কি বলছেন ভোটাররা, জানাবেন। জ্যোতিকা, এরই মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে প্রার্থীরা আসলে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। সেই ভোট প্রার্থনা করতে গিয়ে তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা দুটি বড় দলের প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই জায়গা থেকে এখানকার যেই মূল সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু তারা তাদের ইশতেহার ঘোষণা করছেন এবং ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো কিন্তু তাদের যাপিত জীবনের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের মূলত আবদার। বিশেষ করে আমরা দেখেছি যে এখানকার যে পর্যটন শিল্প রয়েছে, সেই পর্যটন শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু সেটি বিকশিত হয়নি। আমরা দেখেছি বিশ্বের অনেক ছোট ছোট দেশ যারা মূলত পর্যটনকে পুঁজি করেই কিন্তু তাদের অর্থনীতির চাকা সচল রাখছে। সেই জায়গাতে প্রকৃতির এই অনন্য সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়িতেও কিন্তু পর্যটনের ব্যাপক সুযোগ সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানে প্রাকৃতিক সৌন্দর্যকে নির্ভর করে কিছু পর্যটন কেন্দ্র ছাড়া এখানে কিন্তু সেভাবে আধুনিক অবকাঠামো নির্মিত হয়ে পর্যটনকে সেভাবে বিকশিত করার সুযোগ হয়নি। যে কারণে এখানকার ভোটাররা প্রত্যাশা করছেন যে এই খাগড়াছড়িতে যারা নির্বাচিত জনপ্রতিনিধি থাকবেন তারা মূলত এখানকার যে পর্যটন শিল্প রয়েছে সেই পর্যটন শিল্পকে আধুনিক একটি ব্যবস্থার উপরে, আধুনিক একটি ভিতের উপর দাঁড় করাবেন, যেখানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধা থাকবে এবং দেশি বিদেশি পর্যটকরা যাতে এখানে আকর্ষিত হন সে ধরনের একটি অবকাঠামো গড়ে তুলবেন। এবং সেটি যদি হয় সেক্ষেত্রে সে সকল পর্যটন কেন্দ্রগুলোতে এখানকার স্থানীয় যে জনগোষ্ঠী রয়েছে তাদের কর্মসংস্থানের যেমন সৃষ্টি হবে, তেমনিভাবে দেশের নানান প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও যারা পর্যটকরা আসবেন তারাও কিন্তু এখানে অর্থ খরচ করবেন এবং সেই অর্থ খরচ করতে গিয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে বা তাদের প্রয়োজন মেটাতে গিয়েও কিন্তু এখানে নানান ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে। তো সেই জায়গা থেকে যেহেতু এটি একটি পর্যটন নগরী বলা যায় এই খাগড়াছড়িকে, এবং এই পার্বত্য চট্টগ্রামকে ঘিরে কিন্তু আলাদা পর্যটনের একটি ধারা রয়েছে, সেই ধারাকে বিকশিত করার জন্য ভোটাররা প্রত্যাশা করছেন যে এই পর্যটন নিয়ে যারা নির্বাচিত হবেন তারা কাজ করবেন। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং সেই সাথে এখানকার যে কৃষি রয়েছে সেগুলোর যাতে বিকাশমান হয় সেই দাবিটিও কিন্তু এখানকার ভোটাররা করছেন। এবং এই বিষয়গুলো নিয়ে আজ বিকাল 4:30টায় ভোটারের ইশতেহার অনুষ্ঠানে আমরা এখানকার যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, সেই সাথে সুশীল সমাজের প্রতিনিধি এবং নাগরিক সমাজ যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন তাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেই অনুষ্ঠান দেখারও আমন্ত্রণ রইল। জ্যোতিকা।
ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচার কার্যক্রমের খোঁজ রাখছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, এই আসনে কেমন চলছে নির্বাচনী প্রচার, কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন। জ্যোতিকা, আমরা যেমনটা জানি যে নির্বাচনী প্রচারণা যেমন শুরু হয়েছে তেমনিতে প্রতিশ্রুতির বন্যাও কিন্তু বেড়েই চলেছে। সেই জায়গা থেকে ঢাকা 11 আসনে যে বিএনপির প্রার্থী রয়েছেন ডক্টর এম এ কাইয়ুম, তার প্রতিশ্রুতি হচ্ছে এই সমাজকে, যুব সমাজকে মাদক মুক্ত করবে, সেই সাথে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করবে এই এলাকাটায়। অন্যদিকে আমরা যেমনটা জানি জোটের প্রার্থী নাহিদ ইসলাম, তিনি কিন্তু তারুণ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন। সেই জায়গা থেকে তারুণ্যের ভালো লাগা, তাদের যে শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা এবং যে রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু যথেষ্ট জোরদার চালাচ্ছে কিন্তু নাহিদ ইসলাম। যেমনটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে এলাকা ভিত্তিক ঘুরে ঘুরে কিন্তু প্রচারণা কার্যক্রম চালাচ্ছে। আমরা যতটুকু খোঁজ পেয়েছি নাহিদ ইসলাম তিনি এখন ব্যক্তিগত প্রশাসনিক বৈঠক, গার্মেন্টস ভিজিট থেকে শুরু করে নানা কার্যকলাপে ব্যস্ত রয়েছেন প্রচারণায়। সেই জায়গায় ডক্টর এম এ কাইয়ুম তিনিও কিন্তু বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে বৈঠকগুলো রয়েছে, মতবিনিময় সভা রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে তার কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু এলাকা ভিত্তিক যে প্রচারণার কাজ সেটা কিন্তু কমতি রাখেনি, সেটা পর্যালোচনায় কিন্তু সেটা পরিচালনা করা হচ্ছে। আমরা যতটুকু জানি যে এই আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কিন্তু নানান রকমের জল্পনা কল্পনা ছিল, কেউ নির্বাচন বানচালের চেষ্টাও করে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু সতর্ক এবং সচেষ্ট অবস্থায় রয়েছেন নেতাকর্মীরা, সেটাই আমাদেরকে কিন্তু বারবার বলছেন। এবং নারীদের নিরাপত্তার কথাটাও কিন্তু দুইটি দলই কিন্তু বিশেষভাবে তারা খেয়াল রাখছেন। এখানকার যে নারী প্রতিনিধিরা আছেন, নারী ভোটাররা আছে, তাদেরকে কিভাবে তারা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নিয়ে আসা যায়, নির্বাচনে অংশগ্রহণ বাড়ানো যায়, ভোটাধিকার নিশ্চিত করা যায়, সেই বিষয়ে কিন্তু কাজ করছেন এবং প্রচারণা চালাচ্ছেন এখানকার প্রার্থীরা। জ্যোতিকা, নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি। ঢাকা মহানগর দক্ষিণে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রার্থী যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে আমাদের সন্তানদের জন্য খেলার কোনো মাঠ নাই। এটার সাক্ষ্য দিচ্ছে আজকে রাস্তার উপরের এই জনসভা। খেলার মাঠ থাকলে আমরা জনগণকে কষ্ট দিতাম না। আমরা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের এই দাঁড়ানোর এবং জনসভার কারণে যাদের কষ্ট হয়েছে আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। তবে আমরা কথা দিচ্ছি এর সমাধান আল্লাহ তাআলা আমাদেরকে যদি সংসদে গিয়ে এই দেশের প্রতিনিধিত্ব করার, এই দেশের খেদমত করার সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ এর সমাধান করব। আর যাতে রাস্তায় দাঁড়াতে না হয় কাউ। প্রিয় দেশবাসী, আমি এসেছি আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে। এই শাহাদতের ঘটনার পর ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। শহীদদের মায়ের চোখে আমি পানি দেখি নাই, আমি রক্তের ফোঁটা দেখেছি। কারণ তার সন্তানের রক্ত ঝরানো এই এলাকা। আমি আমার যুবতী বোনটির কোণে, চোখের কোণে ওরকম রক্তের ফোঁটা দেখেছি। অবশ সন্তানদেরকে বুকে আগলে জিজ্ঞেস করেছিল অনেকে, আমরা অতি সাধারণ মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, আমার এই তিনটি সন্তানের এখন কি হবে? সাইনবোর্ড এলাকায় শহীদ সুমাইয়া, আমাদের বোন আকাশ থেকে ছোড়া গুলিতে এফুড় অফুড় হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তার 2 মাসের কচি সন্তানটি তার কোল থেকে ছিটকে পড়েছিল। আমরা সেই সুমাইয়াকে দেখতে গিয়েছিলাম, শহীদ সুমাইয়ার কন্যা, একমাত্র মেয়ে। তার গার্মেন্টস কর্মী স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল, আমার এই অবুঝ বাচ্চাটি যখন মুখে তার কথা ফুটবে তখন মা কাকে ডাকবে? আমাদের কাছে এর কোনো জবাব ছিল না। আমি আজকে তাদের হয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি। আর দেখতে চাই না
দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে। দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে, আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয়, 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি। এই লড়াকু জাতি আজাদির জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ। আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ তাআলা লাজিম। বিইজনিল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা আর পুরানা গাছের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে, আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। আমরা মানবিক রাজনীতি চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিবাদের ছায়া মুক্ত বাংলাদেশ চাই, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই। সম্মানিত ভাইয়েরা, যারা জনগণের এই দাবি বুঝতে পারে না, জনগণের বুকের ভাষা বুঝে না, ইনশাআল্লাহ বাংলাদেশের সংগ্রামী জনগণ আগামী 12 তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে। এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? চাঁদাবাজি। পেশা হবে। ঢাকা মহানগর দক্ষিণে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। গণতন্ত্রের সকল আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ 24 জুলাই গণ অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল অভাবনীয়। সোচ্চার নারীর কারণেই সফলতা অর্জিত হয়েছে সকল ক্ষেত্রে। অধিকার বাস্তবায়নের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপকূলীয় নারীর রয়েছে অংশগ্রহণের প্রত্যাশা ও গুরুত্বপূর্ণ ভাবনা। নিসারউদ্দিন বাবুর ক্যামেরায় জসিম পারভেজের প্রতিবেদন। প্রায় 150 বছরের গৌরবের ইতিহাসের ধারক আধুনিক পটুয়াখালী 3221 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলা নারী অগ্রগতির সঙ্গে পরিণত হয়েছে পর্যটন ও বাণিজ্যিক শহরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র 24 জন বৈধ প্রার্থী নির্বাচনমুখী হয়ে উঠেছে। ষাটোর্ধ্ব কোহিনুর বেগম আর্থিক সংকটে জীবন কেটে যাচ্ছে কোনো রকমে। যোগ্য নেতা ও সরকার নির্বাচনে ভোট ভাবনায় কোহিনুরদেরও রয়েছে ভিন্নতা। আমাকে যে সাহায্য সহযোগিতা করবে এই ধরনের সরকার আমরা চাই। এই ব্যালট পেপার দেখিয়া পছন্দ হইলে যেটা পছন্দ হইবে দিই। 26 নির্বাচন নিয়ে অনেক উচ্ছ্বাস থাকলেও কৃষিবান্ধব সরকার গঠন, সম্পদে নারীর অধিকার নিশ্চিত এবং দুর্যোগাক্রান্ত উপকূল সুরক্ষার দাবি জোরালো হয়ে উঠেছে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নারী বান্ধব সরকার গঠনের সুর উঠিয়েছে নারী ভোটাররা। নারী বান্ধব সরকার চাই, জানি মহিলা আমাদের এই যে জমি জমা আছে ভাইরা দেয় না, ধানের দাম পাই না, এটা যে আমরা পাই। কৃষির লেগে যারা ভালো করবে তারই আমরা ভোট দেব। চাকরি সুবিধা এবং বাণিজ্যিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতে নারীবান্ধব ভোট কেন্দ্র স্থাপন, ভোট প্রদানে সচেতনতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবিও ভোটারদের। নারীদের উদ্বুদ্ধকরণের জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠকের ব্যবস্থা করেছি এবং আমরা ওয়ার্ডে ওয়ার্ডে পৌরসভার মধ্যে ওয়ার্ডে আমরা সচেতনতামূলক ব্যবস্থা নিচ্ছি। মেয়েদেরকে আধুনিক উপযোগী মানে সময় উপযোগী করে যে সাপোর্টটা দেওয়া দরকার, নির্বাচিত সরকারের কাছে সেই প্রত্যাশা তো আমার থাকবেই। জেলায় 4টি সংসদীয় আসনে 15,09,589 ভোটারের মধ্যে নারী ভোটার 7,47,585 জন। নির্বাচনে মুখ্য ভূমিকায় রয়েছেন এই নারী ভোটাররাই। এখন পটুয়াখালী। ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও জানাতে সদর উপজেলার সালান্দর ইউনিয়ন থেকে যুক্ত হয়েছেন নাহিদ রেজা। নাহিদ, মির্জা ফখরুলের প্রচার ও গণসংযোগ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন।
আপনাকে জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার যে সালামদর ইউনিয়ন রয়েছে এই সালামদর ইউনিয়নে কিন্তু নির্বাচনী গণসংযোগ করছেন, সেই সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন পথে কিন্তু পথসভা কিন্তু তারা করছেন। এই নির্বাচনে যে গণসংযোগগুলো রয়েছে এবং পথসভা করছেন, এখানে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভোটারদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সাথে বিভিন্ন গণসংযোগে তিনি বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন যে যেহেতু ঠাকুরগাঁও একটি কৃষিভিত্তিক এলাকা, সেই এলাকায় কৃষকদের উন্নয়নের কথা বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন এবং সেই সাথে জেলার স্বাস্থ্য থেকে শুরু করে জেলা শিক্ষা প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ জেলার যে উন্নয়নের ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো সেগুলো তিনি দিচ্ছেন। সেই সাথে অপরদিকে আপনাদের একটু জানিয়ে রাখি যে এদিকে ঠাকুরগাঁও যে তিনটি নির্বাচনী সংসদীয় আসন রয়েছে, এই তিনটি সংসদীয় আসনে কিন্তু 20 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন আমরা রয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলার সালামদর ইউনিয়নের তেরানাঙ্গি বাজারে। এরপরে এখানে কিছুক্ষণ আগে বিএনপির যে মহাসচিব রয়েছেন ঠাকুরগাঁও 1 আসন প্রার্থী, তিনি কিন্তু এখানে গণসংযোগ করছেন এবং এরপরে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়ে ইউনিয়নে যাবেন এবং সেখানেও কিন্তু বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভা করবেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ঠাকুরগাঁও থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন নাহিদ রেজা। নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে জোর প্রচারণা, সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? জ্যোতিকা, ময়মনসিংহের 11টি আসনে বলতে গেলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা একেবারে চষে বেড়াচ্ছেন মাঠ, তাদের ইশতেহার নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ 6 ফুলবাড়ি আসনটিতে এবং এই আসনটি ময়মনসিংহ 11টি আসনের মধ্যে এজন্য গুরুত্বপূর্ণ, এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বেশ শক্ত অবস্থানে রয়েছে এবং একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ভোটার মাঠে, কেননা বিএনপির দিক দিয়েও বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং জামায়াত ইসলামের বিদ্রোহী প্রার্থী রয়েছে। আমরা এই মুহূর্তে ময়মনসিংহ 6 আসনে রয়েছি। আমরা রয়েছে অধ্যাপক জসিমউদ্দিন, তিনি ঘোড়া প্রতীক নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। তিনি একটু আগে এই ফুলবাড়িয়া উপজেলার বাজারের বিভিন্ন শ্রমজীবী মানুষ, দোকানপাট, ব্যবসা বাণিজ্য যারা করছেন, পরিবহন শ্রমিক, তাদের সঙ্গে ভোট প্রার্থনা করছেন এবং তিনি এর আগে দাঁড়িপাল্লা মার্কায় 2বারে কিন্তু তিনি সংসদ নির্বাচন করেছেন এবং 2য় স্থানে ছিলেন। সুতরাং ভোটের মাঠে এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বেশ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং তিনি যেটা বলছেন যে ফুলবাড়িয়া যেহেতু খুবই অবহেলিত একটি এলাকা, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে রাস্তাঘাটের যে ভঙ্গুর অবস্থা রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে অবস্থাটা রয়েছে সেটি উন্নতি করার ক্ষেত্রে তিনি আসলে কাজ করে যাবেন। ইপিজেড এলাকা তিনি গড়ে তুলতে চান, বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান কীভাবে করা যায়, যেহেতু ভালুকার একটি পার্শ্ববর্তী উপজেলা এটি, সুতরাং ভালুকার সাথে কীভাবে বাণিজ্যিকভাবে একটা জোন তৈরি করা যায় সেই দিকে তিনি বেশি নজর দিচ্ছেন এবং সেই সাথে যে বিষয়টি বলতে হয়, এই উপজেলার যে বিষয়গুলো রয়েছে, সাধারণ যারা ভোটের যদি চিত্রটা আমি একটু বলি, যে 4,17,927 জন ভোটার রয়েছে, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,10,330 জন, নারী ভোটার 2,75,095 জন, এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন এবং 745টি ভোট কেন্দ্র রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে আসলে এখানে ভোটের যে প্রচারণা কার্যক্রম চলছে, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আরও আপডেট জানার চেষ্টা করব। জ্যোতি, ময়মনসিংহে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে এক ব্যক্তি নিহতের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মিনিয়াপলিস শহর। মাত্র 17 দিনের ব্যবধানে এটি ফেডারেল এজেন্টদের হাতে দ্বিতীয় দিনে কোনো নাগরিক হত্যার ঘটনা। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিনেসোটা অঙ্গরাজ্য প্রশাসনের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন বাকযুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এজেন্টদের সাথে তর্কে জড়িয়ে পড়া এক ব্যক্তিকে অন্তত 6 জন মাস্ক পরা এজেন্ট ঘিরে ধরে মারধর করছেন। ধস্তাধস্তির এক পর্যায়ে গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় 37 বছর বয়সী ওই ব্যক্তির। তবে ফেডারেল সংস্থা DHS এর দাবি ভিন্ন। তাদের অভিযোগ, ওই ব্যক্তি একটি হ্যান্ড গান নিয়ে কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করছিলেন। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।